ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব মার্ক্সবাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি হলো মার্ক্সের রাষ্ট্রতত্ত্বের রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের তত্ত্ব, রাষ্ট্রের স্বাধীনতার তত্ত্ব। মার্ক্সবাদে একথা বলা হয়, রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র। রাষ্ট্রকে শাসক শ্রেণী, ধনশালী শ্রেণী কঠোরভাবে নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে শাসনের নামে শোষণ ও অত্যাচার করার জন্য। এই কথা বলা হয়, কিন্তু পাশাপাশি মার্ক্সবাদে একথা বলা হয় যে রাষ্ট্র একটি স্বতন্ত্রভাবে, একটা অটোনোমাসলি রাষ্ট্র স্বাধীনভাবে সমাজ জীবনে কাজ করতে পারে। এখন রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার, আবার বলা হচ্ছে রাষ্ট্রের স্বাতন্ত্রতা আছে, রাষ্ট্রের স্বাধীনতা আছে, রাষ্ট্র স্বাধীনভাবে কাজ করতে পারে। এই বক্তব্য বিতর্কিত বক্তব্য। এই বক্তব্য আলোচনার ক্ষেত্রে আমরা বিভিন্ন জনের বক্তব্য তুলে ধরব, আলোচনা করব। মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো, জার্মান আইডিওলজি গ্রন্থে উল্লেখ করেছেন যে রাষ্ট্রের স্বাধীনতা আছে, আবার রাষ্ট্রের স্বাধীনতা নয়। কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং জার্মান আইডিওলজিতে বলেছেন রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার। রাষ্ট্রকে শাসক শ্রেণী কঠোরভাবে নিয়ন্ত্রণ করে শাসিত সাধারণ মানুষকে শোষণ করবার জন্য। আবার মার্ক্স 18 ব্রোমেয়ার লুই বোনাপার্টি এই গ্রন্থে বলেছেন যে দুটো মডেল আছে রাষ্ট্রের ভূমিকা নির্ধারণের ক্ষেত্রে। একটি ভূমিকা হলো যে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে কাজ করে, পাশাপাশি রাষ্ট্র স্বতন্ত্রভাবে, আলাদাভাবে রাষ্ট্র স্বাধীনতা ভোগ করে। এখন রাষ্ট্রের স্বাতন্ত্র্য আছে, রাষ্ট্র স্বাধীনভাবে কাজ করতে পারে না, রাষ্ট্র শুধুমাত্র শ্রেণী শোষণের হাতিয়ার। এই বিষয় নিয়ে মার্ক্স স্পষ্টভাবে বলেননি। কোনো বিষয়কেই তিনি স্বাধীনভাবে ব্যাখ্যা দেননি, দুটো বিষয়কেই তিনি গুরুত্ব দিয়েছেন। এক্ষেত্রে আমরা এঙ্গেলসের কথা বলবো। এঙ্গেলস তার অরিজিন অফ দি ফ্যামিলি, প্রাইভেট অ্যান্ড স্টেট গ্রন্থে উল্লেখ করেন যে রাষ্ট্র স্বতন্ত্রভাবে কাজ করে, আবার রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে কাজ করে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেননি যে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র শুধুমাত্র, আবার রাষ্ট্র স্বাধীনভাবে ভূমিকা পালন করতে পারে। যাই হোক, এই দুটো বিষয়কে তিনি কোনোটাকেই নির্দিষ্টভাবে তুলে ধরতে পারেননি, অর্থাৎ দুটো বিষয়কে তিনি সমর্থন করেছেন। চূড়ান্তভাবে যে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, এ কথা এঙ্গেলস বলেননি। আবার চূড়ান্তভাবে রাষ্ট্র স্বাধীনতা ভোগ করে, স্বাতন্ত্র্য ভোগ করে, এটাও তিনি বলেননি। দুটোকেই তিনি গুরুত্ব দিয়েছেন।
দেখো, এখন মার্ক্সের রাষ্ট্রতত্ত্বে এই যে দুটো মডেলের কথা উনি বলেছেন, একটা মডেল হচ্ছে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, আর একটা মডেল হচ্ছে রাষ্ট্র শুধুমাত্র শ্রেণী শোষণের যন্ত্র না, রাষ্ট্র তোমার স্বতন্ত্রভাবে ভূমিকা পালন করতে পারে, আলাদাভাবে ভূমিকা পালন করতে পারে। কমিউনিস্ট ম্যানিফেস্টো, জার্মান আইডিওলজিতে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র এই কথা বলেছেন। আবার 18th ব্রোমেয়ার লুই বোনাপার্টে এই গ্রন্থে তিনি রাষ্ট্রের দুটো মডেলের কথাই বলেছেন। একদিকে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, আর একদিকে শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে যেমন কাজ করে তেমনি স্বতন্ত্রভাবে কাজ করে। এখন মার্ক্সের রাষ্ট্রতত্ত্বের আপেক্ষিক তত্ত্ব, রাষ্ট্রের আপেক্ষিক তত্ত্ব বলা হয় একে, থিওরি অফ ইন্ডিপেন্ডেন্স, রিলেটিভ থিওরি অফ ইন্ডিপেন্ডেন্স, যে তত্ত্ব, রাষ্ট্রের আপেক্ষিক তত্ত্ব, এই বিষয়টি নিয়ে সাম্প্রতিককালে ব্যাখ্যা দেওয়া হয় যে শিল্পায়নের যুগে শিল্পে উন্নত, পৃথিবীতে বহু দেশ শিল্পে উন্নতি লাভ করেছে। এই তাদের রাষ্ট্র ব্যবস্থাতে, তাদের রাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করলে দেখা যায় যে রাষ্ট্র আপেক্ষিক স্বাতন্ত্র্যের বিষয়টি গুরুত্ব পায়। রাষ্ট্র শুধু শ্রেণী শোষণের যন্ত্র, এই কথা ঠিক, পুরোপুরি ঠিক নয়। রাষ্ট্রের স্বাধীনতা আছে, রাষ্ট্র আপেক্ষিকভাবে স্বাধীনতা ভোগ করে, স্বতন্ত্রভাবে রাষ্ট্র মানুষের জীবনে ভূমিকা পালন করে। শুধুমাত্র একটা শ্রেণীর দ্বারাই রাষ্ট্র পরিচালিত হয় না। এখন সাম্প্রতিককালে পুঁজিবাদী ব্যবস্থাতে, উন্নত পুঁজিবাদী দেশে, বিশেষ করে বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে কথা বলা যায় যে রাষ্ট্র শুধুমাত্র শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে কাজ করছে না, রাষ্ট্র শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করছে, শ্রমজীবী মানুষের উন্নয়নে ভূমিকা পালন করছে। পাশাপাশি প্রয়োজনে রাষ্ট্র বল প্রয়োগ করছে, শ্রমিক আন্দোলনকে বন্ধ করে দিচ্ছে, দমন করছে। এ বিষয়ে র্যালফ মিলিব্যান্ড তার মার্কসিজম অ্যান্ড পলিটিক্স গ্রন্থে তিনি রাষ্ট্রের আপেক্ষিক তত্ত্বটাকে আলোচনা করেছেন। মিলিব্যান্ড বলেছেন যে রাষ্ট্রের প্রকৃতি হলো পাশ্চাত্যের উন্নত যে দেশ রয়েছে, পুঁজিবাদের উন্নতি হয়েছে, পুঁজিবাদ সেখানে বিকশিত হয়েছে পাশ্চাত্যের দেশগুলিতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে, সেখানে পুঁজিপতি শ্রেণী রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। পুঁজিপতি শ্রেণী অর্থাৎ রাষ্ট্রের যারা শাসক তারা পুঁজিপতি, ক্যাপিটালিস্ট, ধনশালী শ্রেণীর দ্বারা প্রভাবিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। দেখো, এখানে রাষ্ট্র শ্রেণী স্বার্থকে বজায় রাখার জন্যে পুঁজিপতি বা ধনশালী শ্রেণী তাদের শ্রেণীগত যে স্বার্থ, কায়েমি স্বার্থ, তারা ব্যবহার করে। কিন্তু মিলিব্যান্ড কথা বলছেন যে তাহলে শ্রেণীগত স্বার্থে যদি রাষ্ট্র কাজ করে তাহলে তো রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র। কিভাবে? মিলিব্যান্ড বলছেন যে রাষ্ট্রের বিভিন্ন বিভাগ আছে। রাষ্ট্রে কি কি বিভাগ আছে? রাষ্ট্রের যে সরকার, সেই সরকারের 3টি বিভাগ আছে। রাষ্ট্রের বিভাগ, রাষ্ট্র তো ধারণা মাত্র, তাহলে রাষ্ট্রের বিভাগ মানে সরকারের বিভাগ, সরকার মূর্ত, সরকার
মস্তিষ্ক রাষ্ট্র সরকার হচ্ছে পরিচালক। এই সরকারের আইন বিভাগ আছে, শাসন বিভাগ আছে এবং বিচার বিভাগ আছে। এই তিনটি বিভাগেই উন্নত পুঁজিবাদী দেশগুলিতে পুঁজিপতি শ্রেণীর অবস্থান রয়েছে, পুঁজিপতি শ্রেণীর অস্তিত্ব রয়েছে আইন বিভাগে, শাসন বিভাগে এবং বিচার বিভাগে। তাহলে এই পুঁজিপতি শ্রেণী আইন বিভাগে আইন তৈরির মাধ্যমে, পুঁজিপতি শ্রেণী শাসন বিভাগের মাধ্যমে কর্তৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং পুঁজিপতি শ্রেণী বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে পুঁজিপতি শ্রেণী তাদের কায়েমি স্বার্থ চরিতার্থ করছে। রাষ্ট্রের তিনটি বিভাগকে পুঁজিপতি শ্রেণী যদি নিয়ন্ত্রণ করে তাহলে রাষ্ট্রটাই হচ্ছে পুঁজিপতি শ্রেণীর নিয়ন্ত্রণে চলে গেল। তাহলে এ রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের যন্ত্র, এ রাষ্ট্র হলো শাসক শ্রেণীর শাসনের যন্ত্র। ধনিক শ্রেণী এবং শাসক শ্রেণী উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই সম্পর্ক মধ্য দিয়ে অর্থাৎ যারা ধনী দেশের উৎপাদনের উপকরণের মালিক, তাদের হাতে প্রচুর মূলধন বিনিয়োগ করে অতিরিক্ত মুনাফা অর্জন করে, সেই মুনাফার অংশ তারা পুনরায় ইনভেস্ট করে, যেমন তেমনি এই মুনাফার অংশ শাসক শ্রেণীকে দেয়। শাসক শ্রেণী ক্ষমতায় আসার আগে তাদেরকে মূলধন দিয়ে পুঁজিপতি শ্রেণী সমর্থন করে, মিডিয়া প্রচার যন্ত্রকে নিয়ন্ত্রণ করে অর্থ দিয়ে, এবং পুঁজিবাদী রাষ্ট্রে যে ভোট ব্যাংক তৈরির ক্ষেত্রে পুঁজিপতি শ্রেণী বিশাল ভূমিকা পালন করে। তাই পুঁজিপতি শ্রেণী এর কথা, পুঁজিপতির শ্রেণীর নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় কাঠামোতে, আইন ব্যবস্থাতে, শাসন ব্যবস্থাতে, শাসন বিভাগের এবং বিচার ব্যবস্থাতে, সেখানে শাসক শ্রেণী অস্বীকার করতে পারে না। আইন বিভাগের সঙ্গে রাজনৈতিক মানে বিষয় আছে, আর আইন বিভাগের মধ্যে শাসন বিভাগ গড়ে ওঠে, সেখানেও রাজনৈতিক বিষয় আছে। কিন্তু বিচার বিভাগ নামে মাত্র নিরপেক্ষ, নামে মাত্র স্বাধীন। বিচার বিভাগকেও পুঁজিপতি শ্রেণী নিয়ন্ত্রণ করে। তাহলে মূলত শাসক শ্রেণী, এক্সিকিউটিভ বডি, আইন বিভাগ, বিচার ব্যবস্থা সবটাই কিন্তু পুঁজিপতি শ্রেণীর নিয়ন্ত্রণে থাকে। মিলিব্যান্ড এই কথা বলেছে। দেখো, মিলিব্যান্ড যেমন রাষ্ট্রকে শাসক শ্রেণীর, শোষক শ্রেণীর নিয়ন্ত্রণাধীন একটি হাতিয়ার বলছেন, তেমনিভাবে মিলিব্যান্ড বলছেন যে সব ক্ষেত্রেই শাসক শ্রেণীর একটা আদেশ, শাসক শ্রেণীর নির্দেশ কার্যকরী হয়। সরকারের রাজনৈতিক প্রশাসক জনপ্রতিনিধি গণতান্ত্রিক রাষ্ট্রে, সেটা প্রজাতান্ত্রিক হতে পারে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র গণতন্ত্র হতে পারে, সেটা এককেন্দ্রিক সরকার হতে পারে, সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সরকার হতে পারে, সেটা সংসদীয় গণতন্ত্র হতে পারে, রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে। যে নামেই শাসন ব্যবস্থা থাক না কেন পুঁজিবাদী উন্নত রাষ্ট্রগুলিতে, সেখানে কিন্তু পুঁজিপতি শ্রেণী সমস্ত ক্ষেত্রেই যে ধরনেরই শাসন থাক না কেন সেই শাসনেই কিন্তু পুঁজিপতি শ্রেণী বিরাট ভূমিকা পালন করে। এখানে রাষ্ট্র কিন্তু স্বাধীনভাবে ভূমিকা পালন করতে পারে না। দেখো, আপেক্ষিক যে স্বাধীনতা রাষ্ট্রে,
আপেক্ষিক যে স্বাধীনতা, সেখানে পুঁজিপতি শ্রেণী রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে ঠিকই, কিন্তু পুঁজিপতি শ্রেণী রাষ্ট্রীয় কাঠামোর গঠন, সরকারি নিয়ম, প্রশাসনিক কাঠামো এর প্রকৃতি, এগুলো কিন্তু পুঁজিপতি শ্রেণী বুঝতে পারে না। সেক্ষেত্রে শাসক শ্রেণী বোঝে, রাজনৈতিক প্রশাসকরা কম বোঝে, কিন্তু পাশাপাশি অরাজনৈতিক প্রশাসক পুঁজিবাদী রাষ্ট্রে তারা ভালো বোঝে। তাই রাজনৈতিক প্রশাসক, অরাজনৈতিক প্রশাসক তারা মিলেমিশে পুঁজিবাদী রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করলে পুঁজিপতিদের স্বার্থ রক্ষিত হবে। পুঁজিপতি শ্রেণী যদি সরাসরিভাবে রাষ্ট্রকে শ্রমিক শ্রেণীর, দরিদ্র মানুষের শোষণের হাতিয়ার হিসেবে তুলে ধরে, তাহলে কিন্তু সেই রাষ্ট্রকে সমর্থন করবে না, জনবিক্ষোভ হবে, বিপ্লব হবে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য উদ্যোগী হবে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ। তাই এখানে রাজনৈতিক প্রশাসক এবং অরাজনৈতিক প্রশাসক, আমলা যারা অরাজনৈতিক প্রশাসক, তারা যৌথভাবে পুঁজিপতি শ্রেণীকে বোঝায় যে রাষ্ট্রের একটা স্বাতন্ত্র্য আছে, রাষ্ট্রের একটা আলাদা ভূমিকা আছে। দেখো, মিলিব্যান্ড যেটা বলছেন যে শ্রেণী শোষণের যন্ত্র, এটা উনি আলোচনা করলেন যে ধনিক শ্রেণীর দ্বারা শাসক শ্রেণী তথা রাষ্ট্রের পরিচালক সরকার পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, প্রভাবিত হয়। কিন্তু এইভাবে তুলে ধরলে জনসমর্থন রাষ্ট্রের পক্ষে থাকবে, সেই জন্য রাষ্ট্রের একটা আলাদা রোল আছে। এইটা বোঝানোর জন্য পুঁজিপতি শ্রেণী থেকে আপাত দৃষ্টিতে আলাদা হয়ে শাসন বিভাগ, রাজনৈতিক শাসন বিভাগ এবং শাসন বিভাগের আরেকটা অংশ অরাজনৈতিক শাসন বিভাগ অর্থাৎ আমলা, তারা এবং বিচার ব্যবস্থা সব যুক্ত হয়ে এই পুঁজিবাদী রাষ্ট্রকে বৈধ করবার জন্যে তারা, পুঁজিবাদী রাষ্ট্রের একটা আলাদা রোল আছে, রাষ্ট্র আলাদা বিশেষভাবে ভূমিকা পালন করে। তাই উদারনীতিবাদী পুলিশি রাষ্ট্রের ধারণাকে বিদায় দিয়ে সেখানে ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণাকে নিয়ে আসা হয়েছে। আবার পুঁজিবাদ যখন সংকটে পড়েছে, বাধার সম্মুখীন হয়েছে, চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, তখন পুঁজিবাদকে টিকিয়ে রাখার জন্যে পুলিশি রাষ্ট্রের পরিবর্তে জনকল্যাণকর রাষ্ট্র যেমন সৃষ্টি হলো, তেমনি জনকল্যাণকর রাষ্ট্রের ধারণাকে আবার পরিবর্তন করে মিনিমাল স্টেটের ধারণাকে তুলে ধরা হলো। তাহলে এখানে পুঁজিপতি শ্রেণীকে রাজনৈতিক শাসন বিভাগের অরাজনৈতিক অংশ এবং বিচার বিভাগ, এই তিনে মিলে রাষ্ট্রের একটা স্বাতন্ত্র চরিত্র আছে, একটা সেপারেট রোল আছে, এটা তুলে ধরেন পুঁজিবাদকে আরো সুদূর প্রসারী করবার জন্য। সুতরাং মিলিব্যান্ড যেমন বলছেন শ্রেণী শোষণের যন্ত্র, আবার মিলিব্যান্ড বলছেন রাষ্ট্র তার বৈধতা প্রমাণ করবার জন্যে আলাদা স্বাতন্ত্র্যের কথা এখানে তিনি আলোচনা করছেন। মিলিব্যান্ডের এই যে বক্তব্য, রাষ্ট্রের যে স্বাধীনতা আছে, রাষ্ট্র পুঁজিপতি শ্রেণীর দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্র শোষণের যন্ত্র বা হাতিয়ার, এই কথার বিরোধিতা করেছেন পোলানদ যাস, অর্থাৎ নিকোস পোলানদ যাস পুরো নাম। তার পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড সোশ্যাল ক্লাসেস গ্রন্থে পোলানদ যাস বলেছেন যে মিলিব্যান্ডের বক্তব্য ঠিক না। রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র উনি বলছেন, আবার পাশাপাশি বলছেন যে রাষ্ট্র একটা আলাদা রোল আছে, স্বাতন্ত্র্য আছে, এই কথা তিনি বলছেন।
ভোলানাথ দাস বলেছেন যে রাষ্ট্রকে বুর্জোয়া শ্রেণী বা ধনশালী শ্রেণী নিয়ন্ত্রণ করে, এ কথা ঠিক। একটা রাষ্ট্র নির্দিষ্ট আদর্শ, ইডিওলজি, মতাদর্শ সেটা তুলে ধরে এবং তার মধ্য দিয়ে তারা কায়েমি স্বার্থকে বাজিয়ে রাখবার চেষ্টা করে। দেখো, রাষ্ট্রের সঙ্গে যুক্ত যারা শাসক শ্রেণী, আবার রাষ্ট্রের কে মূলত পরিচালনা করছে ক্যাপিটালিস্ট বুর্জোয়া শ্রেণী, তাদের মধ্যে একটা গোষ্ঠী চেতনা, তারা ঐক্যবদ্ধভাবে শ্রমজীবী মানুষকে শোষণ করছে। বুর্জোয়া শ্রেণীর নির্দিষ্ট যে সদস্য আছে, অর্থাৎ বুর্জোয়া শ্রেণীর পক্ষে রাজনৈতিক প্রশাসক রয়েছে এবং সেখানে অরাজনৈতিক প্রশাসক আমলা রয়েছে, তারা কিন্তু অনেক সময় স্বতন্ত্রভাবে অবস্থান করে। ক্যাপিটালিস্ট ক্লাস তাদের মূল লক্ষ্য হচ্ছে দ্রব্য উৎপাদন করে, বেশি ক্যাপিটাল ইনভেস্ট করে, বেশি দ্রব্য উৎপাদন করে বেশি মুনাফা লাভ করা। মোর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, মোর প্রোডাকশন, মোর প্রফিট, এই তিনটির উপরে ক্যাপিটালিস্টরা গুরুত্ব দেন। তাহলে তাদের সঙ্গে যারা শাসক শ্রেণী, তাদের মধ্যে কিন্তু আন্তরিকভাবে মিল হবে না, তাদের মধ্যে তারা একই ঐক্যসূত্রে তারা মিলিত হতে পারবে না, তাদের মধ্যে স্বার্থের সংঘাত দেখা দিবে। সুতরাং এখানে বুর্জোয়া শ্রেণী এবং শাসক শ্রেণী এবং রাজনৈতিক শাসকের পাশাপাশি আমলা, তাদের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধ বিষয়টা আসবে না, একতা বিষয়টা আসবে না। তাই বুর্জোয়া শ্রেণীর মধ্যে বিভিন্ন অংশ আছে, আবার আমলাদের মধ্যে বিভিন্ন অংশ আছে। দেখো, অন্যদিকে যারা শ্রমিক শ্রেণী, তারা কিন্তু একটাই শ্রেণী, তাদের মধ্যে বিভিন্ন ধরন থাকতে পারে, তারা প্রত্যেকেই কিন্তু শোষিত এবং বঞ্চিত এবং লাঞ্ছিত। আর শাসক শ্রেণী অর্থাৎ রাজনৈতিক শাসন বিভাগ, এক্সিকিউটিভ বডি, অরাজনৈতিক শাসন গোষ্ঠী, শাসক গোষ্ঠী এবং অর্থনৈতিক দিক থেকে সম্পদশালী বুর্জোয়া শ্রেণী, তাদের মধ্যে যেমন ফ্র্যাকশন আছে, তাদের মধ্যে বিরোধ আছে, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত, বিভিন্ন উপদলে বিভক্ত, তেমনিভাবে শ্রমিক শ্রেণী বা বিভিন্ন খেটে খাওয়া মানুষের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর উপদল রয়েছে। এখন এখানে ভোলানাথ দাস বলছেন যে এই শ্রমিক শ্রেণী তারা ঐক্যবদ্ধ হবে, তারা খেটে খাওয়া মানুষ, তারা লাঞ্ছিত বঞ্চিত, তারা ঐক্যবদ্ধ হবে। আর বুর্জোয়া শ্রেণী তারা রাষ্ট্রকে ব্যবহার করবে, বুর্জোয়া শ্রেণী রাষ্ট্রকে ব্যবহার করবে, রাষ্ট্রের বৈধতা তুলে ধরবে শ্রমিক শ্রেণীর সামনে। তারা কখনোই রাষ্ট্রকে আলাদাভাবে তুলে ধরবে না। বুর্জোয়া শ্রেণী শাসক শ্রেণীর রাজনৈতিক অংশ, অরাজনৈতিক অংশের সঙ্গে যুক্ত হয়ে, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে তারা যৌথভাবে শ্রমিক শ্রেণীর মানুষকে দমিয়ে রাখবার চেষ্টা করবে। শুধু দমিয়ে রাখবে না, তার পাশাপাশি তারা মাথায় রাখবে যে শ্রমিক শ্রেণীকে সুযোগ সুবিধা দিতে হবে। শ্রমিক শ্রেণীকে সুযোগ সুবিধা, তাই এখনো আধুনিক কালে তোমরা দেখতে পাও যে ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলি জনগণের জন্য পরিষেবামূলক কাজ করছে,
আর বিশ্বায়নের যুগে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনগুলিকে দায়িত্ব দিচ্ছে ঠিকই, কিন্তু এখানে সরকারের নিয়ন্ত্রণ থাকছে, যেটা জনকল্যাণকর রাষ্ট্র উদ্যোগ নিত। সেই উদ্যোগটা তোমার বেসরকারি কোম্পানি, বেসরকারি সংস্থা, ব্যবসায়ী সংস্থা শিল্পপতিদের হাতে দিয়ে দিচ্ছে এবং তাদের কাজ করার অনুকূল পরিবেশ পাহারাদার হিসাবে রাষ্ট্র এখানে ভূমিকা পালন করছে। সুতরাং এই বেসরকারি সংস্থার মধ্য দিয়ে বেসরকারীকরণ, নয়া উদারীকরণ, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে রাষ্ট্রের উদারতা রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে না। যেমন সাবেক উদারনীতিবাদী তত্ত্বে পুঁজিবাদ যখন প্রথম প্রতিষ্ঠিত হচ্ছে, তখন কিন্তু তারা অবাধ ব্যবসা বাণিজ্যের কথা বলেছিলেন। আর যখন জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা সৃষ্টি হলো কায়েমি স্বার্থকে বজায় রাখবার জন্য, তখন রাষ্ট্র জনকল্যাণ করবে, জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না এই কথা বলা হলো। আর সীমাবদ্ধ রাষ্ট্রীয় তত্ত্বে রাষ্ট্রের কাজের পরিধি কমানো হলো এবং ব্যক্তির উৎপাদনের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানো। ব্যক্তির গত উদ্যোগে উৎপাদন কমানো, নিয়ন্ত্রণ কমানো, উৎপাদনের নিয়ন্ত্রণ কমানো এটা, এবং ব্যবসায়ীরা অবাধে ব্যবসা বাণিজ্য করবে, সেটা আরও ওপেন করা হলো। খোলা বাজার অর্থনীতির কথা বলা হলো। অর্থনীতি শুধু দেশের মধ্যে নয়, বিশ্বে ছড়িয়ে যাবে। দেশীয় বাজার থেকে বিশ্ব বাজারে পরিণত হবে, বিনিয়োগ বাড়বে, দ্রব্যের সাপ্লাই বাড়বে, দ্রব্য চলাচলে সারা পৃথিবীতে হবে এবং দ্রব্যের ক্রেতা সারা পৃথিবীতে থাকবে, দ্রব্যের বিক্রেতা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, দ্রব্য উৎপাদক সেখানেও ছড়িয়ে যাবে, দ্রব্য উৎপাদকের মালিক তারা উদ্যোগ নেবে, কিন্তু বেসরকারি যারা কর্মচারী তারা বেসরকারিভাবে কাজ করবে সরকারি উদ্যোগের পরিবর্তে। এইভাবে কিন্তু পুঁজিবাদ কী করছে, বজায় রাখছে একদিকে চক্র তৈরি করে, অন্যদিকে শ্রমিকদের স্বার্থ দিয়ে, তাদের সুযোগ সুবিধা দিয়ে বুর্জোয়া শ্রেণী তাদের মধ্যে যে ক্ষোভ প্রশমিত করবার চেষ্টা করছে, তাদের সুযোগ সুবিধা পাবে তারা, এই কাঠামোর বিরুদ্ধে তারা আন্দোলন সংগঠিত করবে না। এইভাবে বুর্জোয়া শ্রেণী রাষ্ট্রকে পরিচালনা করছে। তাই রাষ্ট্র এখানে সরাসরিভাবে মিলিম্যান যেটা বলছেন যে পুঁজিপতিদের শ্রেণী স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে, পুলনার্যাস তার এই বক্তব্যে বিরোধিতা করেছে। বিষয়টা অত্যন্ত জটিল। শ্রমিক শ্রেণীর সঙ্গে আপাত দৃষ্টিতে সুসম্পর্ক স্থাপন করতে হবে, তাহলে ক্লাস স্ট্রাগল, মার্কস যেটা ফ্রান্সের ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স গ্রন্থে, ক্লাস স্ট্রাগল গ্রন্থে উল্লেখ করেছেন। কমিউনিস্ট ম্যানিফেস্টোতেও বলেছেন যে সংগ্রাম অনিবার্য। পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে প্রোলেটারিয়েট এবং বুর্জোয়াদের মধ্যে সংগ্রাম অনিবার্য, বিপ্লব অনিবার্য। এই বিপ্লবে প্রোলেটারিয়েতের জয় অনিবার্য, হবেই জয়, পাশাপাশি বুর্জোয়া শ্রেণীর পতন ঘটবে। এই কথা কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে মার্কস উল্লেখ করেছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে মিলিব্যান্ডের বক্তব্যকে পুলনার্যাস বিরোধিতা করে তিনি রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র না হয়ে রাষ্ট্র একটা ভালো প্রতিষ্ঠান, সুকৌশলে তার আধিপত্য বিজয় বজায় রাখবার চেষ্টা করছে। এখানে বুর্জোয়া শ্রেণী এই নতুন একটা কৌশল অবলম্বন করেছে। নেক্সট হচ্ছে শ্রেণী স্বার্থ বজায় রাখতে চাই বুর্জোয়া শ্রেণী। বুর্জোয়া শ্রেণী বিভিন্ন অংশ রয়েছে। বুর্জোয়া শ্রেণী কেউ বড় ব্যবসায়ী, আবার বড় ব্যবসায়ীর মধ্যে মাঝারি ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী রয়েছে। যারা মূলধন ইনভেস্ট করেন শিল্পপতি, তাদের মধ্যে বড়, মাঝারি, ছোট বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন অংশ রয়েছে। তারা কিন্তু একটা জোট করে
রাষ্ট্রকে ব্যবহার করছে তাদের স্বার্থে। এখানে এখানে কিন্তু তারা বলতে চাইছেন যে অর্থাৎ রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য আছে, রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য আছে, আপেক্ষিক স্বাতন্ত্র্য রাষ্ট্রের আছে। রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য না থাকলে প্রধানমন্ত্রী সেই বক্তব্য অনুযায়ী রাষ্ট্র টিকে থাকবে না, রাষ্ট্রের বিরুদ্ধে বিপ্লব হবে, সংঘটিত হবে। তাহলে মিলিব্যান্ডের বক্তব্যকে বিরোধিতা করেছেন পোলানাজ্জাস, আর মিলিব্যান্ড, পোলানাজ্জাস এদের বক্তব্যকে বিরোধিতা করেছেন আলতুসে। আলতুসে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য আছে বলে মনে করেন। আলতুসে মিলিব্যান্ড যে ব্যাখ্যা দিয়েছেন তার থেকে আলতুসে একটু আলাদা ব্যাখ্যা দিয়েছেন। আলতুসে বলেন যে রাষ্ট্র যে কাঠামো, এটা রাজনৈতিক কাঠামোর অংশ, এটা উপরিতল বা উপরিকাঠামো। এই উপরিতল বা উপরিকাঠামো গড়ে উঠেছে অর্থনীতিকে ভিত্তি করে। পুঁজিপতি শ্রেণী বা পুঁজিবাদ অর্থনৈতিক কাঠামোর উপরে আধিপত্য বিস্তার করে, আর অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিপতি শ্রেণী যেহেতু আধিপত্য বিস্তার করে আছে, সেহেতু তাদের যে রাষ্ট্র কাঠামোতেও তাদের আধিপত্য আছে। তাহলে এখন অর্থনৈতিক ক্ষেত্রে যে শ্রেণী আধিপত্য বিস্তার করে আছে, তার বুর্জোয়া শ্রেণী, তারাই কিন্তু রাজনৈতিক কাঠামোতে, রাষ্ট্র কাঠামোতে এবং আইন, বিচার ব্যবস্থা, রাজনীতি, সামাজিক বিষয়, ধর্ম সব কিছুকে নিয়ন্ত্রণ করে এই পুঁজিপতি শ্রেণী। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে গণমাধ্যমকেও পুঁজিপতি শ্রেণী ব্যবহার করে। কারণটা কি? তারা দেশের অর্থনীতি তাদের হাতে, দেশের উৎপাদন ব্যবস্থা তাদের হাতে, আর পুঁজিবাদের উৎপাদন ব্যবস্থা হচ্ছে মুনাফা ভিত্তিক। সুতরাং এখানে রাষ্ট্রকে তারা ব্যবহার করছে, সমাজে তারা প্রাধান্য নিশ্চিত করছে, রাষ্ট্রকে তারা নিয়ন্ত্রণ করছে। তাহলে আলতুসে এই কথা বলেছেন যে অর্থনৈতিক যে কাঠামো, সমাজের মূল ভিত্তি হচ্ছে, মার্কস যেটা বলেছেন যে অর্থনীতি, আর অর্থনীতি নির্ভর করে উৎপাদন ব্যবস্থার উপরে, আর উৎপাদন ব্যবস্থা নির্ভর করে উৎপাদন শক্তি কতটা উন্নত এবং উৎপাদন শক্তির সঙ্গে উৎপাদন সম্পর্ক কতটা সামঞ্জস্যপূর্ণ। আর এই অর্থনীতির উপরে ভিত্তি করে উপরিতল গড়ে ওঠে, ইমারত গড়ে ওঠে। পুঁজিপতি শ্রেণী যেহেতু অর্থনৈতিক ভিতের উপর আধিপত্য বিস্তার করে, তেমনি তারা উপরিতলে বা উপরিকাঠামোতে অর্থাৎ আইন ব্যবস্থাতে, বিচার ব্যবস্থাতে, শাসন বিভাগে তারা প্রাধান্য প্রতিষ্ঠিত করে এবং তারা প্রাধান্য তারা নিশ্চিত করে। সুতরাং এখানে উপরিতল প্রভাবিত হয় উপরি কাঠামোর দ্বারা, অর্থনৈতিক ভিত্তির দ্বারা। এই কথা আলতুসে বলেছেন। পরবর্তীকালে আরও কিছু মার্ক্সবাদী, তারা হলেন লুকাস, গ্রামসি, তারা কিন্তু বলছেন যে উপরিতলে অর্থাৎ উপরিতল প্রভাবিত হয় ভিতের দ্বারা বা অর্থনীতির দ্বারা বা অর্থনৈতিক কাঠামোর দ্বারা। আবার বুর্জোয়া শ্রেণী অর্থনৈতিক কাঠামোতে তাদের আধিপত্য আছে, আর তারা উপরিতলে আধিপত্য বিস্তার করছে, যেটা আলতুসে বলেছেন এই বক্তব্য ঠিক না। এক্ষেত্রে গ্রামসি, ইটালিয়ান একজন বিপ্লবী মার্ক্সবাদী, তিনি বলছেন যে বুর্জোয়া শ্রেণী অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে, এটা ঠিকই,
কিন্তু বুর্জোয়া শ্রেণী শুধুমাত্র অর্থনীতি দিয়ে উপরিতলকে প্রভাবিত করে না। বুর্জোয়া শ্রেণীর একটা ইডিওলজি আছে। বুর্জোয়া শ্রেণী একটা মতাদর্শ তৈরি করে। সেই মতাদর্শটা দেশের বা রাষ্ট্রের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। আর সেই মতাদর্শকে, বুর্জোয়া শ্রেণীর মতাদর্শকে সাধারণ মানুষ মেনে চলে। এই মতাদর্শ গড়ার ক্ষেত্রে দেশের শিক্ষিত সমাজ যুক্ত, যারা শিক্ষাবিদ, বিভিন্ন তাত্ত্বিক গবেষক, তাদেরকে নিয়ন্ত্রণে রাখে বুর্জোয়া শ্রেণী একটা ইডিওলজি তৈরি করে, যেটা মানুষ জানে যেটা ভালো। সেই মতাদর্শকে একটা ব্যবহার করে বুর্জোয়া শ্রেণী এবং তার উপরে নিয়ন্ত্রণ থাকে। কিন্তু তারা এটা বোঝাতে চায় যে নিছক একটা শ্রেণীগত ব্যাপার নয়। মতাদর্শ একটা শ্রেণীর নিয়ন্ত্রণে গড়ে উঠল, একটা শ্রেণী মতাদর্শ ঠিক করলো। কিন্তু গ্রামসি বলছেন যে মতাদর্শটা শুধু তাদের জন্য নয়, এ মতাদর্শ সকল মানুষের জন্য। এ মতাদর্শের পজিটিভ দিক আছে। সুতরাং মতাদর্শগত শ্রেণীগত ভিত্তি নয়, শ্রেণীগত ব্যাপার নয়, একটা শ্রেণীর জন্য নয়। তো এক্ষেত্রে আমরা মার্কস এঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টোর একটা কথাও আলোচনা করব। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে মার্কস বলেছেন যে শ্রেণী বিভক্ত সমাজগুলিতে, এ যাবৎকাল শ্রেণী বিভক্ত সমাজগুলিতে যে ভাবধারা বা মতাদর্শ চালু ছিল এবং বর্তমানে যে বুর্জোয়া রাষ্ট্র কাঠামো, যে মতাদর্শ চলছে, তা মূলত হলো শাসক শ্রেণীর ভাবধারা। আর শাসক শ্রেণীর ভাবধারা অন্যান্য মানুষ, শাসিতরা মেনে চলে। আর শাসক শ্রেণীর ভাবধারা তৈরির ক্ষেত্রে ক্যাপিটালিস্টদের ভূমিকা আছে। ক্যাপিটালিস্টরা বুদ্ধিজীবীদের কিনে নিয়ে তারা ইডিওলজি বা মতাদর্শ তৈরি করে। সেখানে রাজনৈতিক মতাদর্শ, অর্থনৈতিক মতাদর্শ, অর্থনৈতিক নীতি, সাংস্কৃতিক মতাদর্শ, শিক্ষার ব্যাপারে মতাদর্শ, বিভিন্ন ক্ষেত্রে মতাদর্শগুলি তৈরি হয়। এবং এই মতাদর্শগুলি হচ্ছে, মার্কস বলছেন যে শাসক শ্রেণীর মতাদর্শ। আর এই শাসক শ্রেণীর মতাদর্শটা সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়। সাধারণ মানুষ বুঝতে পারে না। সাধারণ দরিদ্র মানুষ, শ্রমজীবী মানুষ, তারা অনুকরণ প্রিয়, অর্থাৎ দেশের সরকারের সঙ্গে যারা যুক্ত, আমলা, শাসক, রাজনৈতিক প্রতিনিধিরা এবং তার সঙ্গে যুক্ত মূলত যে ক্যাপিটালিস্ট, যারা বুর্জোয়া শ্রেণী, বুর্জোয়া, তারা এই আধিপত্য বিস্তার করে। তারা অর্থনীতির মধ্য দিয়ে তারা সমাজে আধিপত্য বিস্তার করে না, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে না। তাই রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য আছে, রাষ্ট্রের আলাদা রিলেটিভ একটা ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা রয়েছে। তাই ভাবধারা যে অবৈধ, এটা মানুষের কাছে তুলে ধরে না। এই ভাবধারা একটা বৈধ ভাবধারা এবং মানুষ সেটাকে মেনে চলে। এখন এর মেনে চললেও এর প্রতিকূলে ভাবধারা গড়ে উঠতে পারে শ্রমজীবী শ্রেণী। তাই গ্রামসি বলছেন বুর্জোয়া শ্রেণী যতই একটা আইডিওলজির ভিত্তিতে তুলে ধরুক, আর আইডিওলজিটা হচ্ছে উপরিতলের ব্যাপার। দেখো, আলতুসে উনি কিন্তু অর্থনৈতিক কাঠামোকে গুরুত্ব দিয়েছেন, আর মুফে, লাকলাউ এবং গ্রামসি এরা ভাবধারাকে গুরুত্ব দিচ্ছেন। আর এই ভাবধারাকে সামনে রেখে অর্থনৈতিক ক্ষেত্রে প্রাধান্যকারী শ্রেণী তারা সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করছে। এখানে রাষ্ট্রের যারা আলাদা একটা ভূমিকা আছে, এই কথা তারা তুলে ধরছে। এই জায়গায় দাঁড়িয়ে গ্রামসি বলছেন যে শ্রমিক শ্রেণীকে আলাদা একটা ভাবধারা গড়ে তুলতে হবে। ক্যাপিটালিস্টরা সুকৌশলে
একটা আইডিওলজি তৈরি করে শ্রমিক শ্রেণীর উপরে চাপিয়ে দিচ্ছে রাষ্ট্রের মধ্য দিয়ে, অর্থাৎ রাষ্ট্রকে ভালো বলে গণ্য করছে, ভালো বলে তুলে ধরছে শ্রমিক শ্রেণীর উপরে বা সাধারণ মানুষের। সাধারণ মানুষ সেটাই মনে করছে। এবার সাধারণ মানুষ এবং শ্রমজীবী মানুষের মধ্যে একটা পাল্টা ভাবধারা গড়ে তুলতে হবে। একটা ইডিওলজি সাধারণ মানুষের মধ্যে গড়ে উঠলে তাহলে বুর্জোয়া শ্রেণী এবং শাসক শ্রেণী যে ভাবধারা তৈরি করছে সেটা শাসক শ্রেণীর অনুকূলে ভাবধারা, এটা প্রমাণ হবে। এবং শাসক শ্রেণীর ভাবধারা, বুর্জোয়া ভাবধারার এগেনস্টে শ্রমজীবী মানুষ যখন ভাবধারা তৈরি করবে, প্রলেতারিয়েট শ্রেণীর ভাবধারা, সর্বহারা শ্রেণীর ভাবধারা, সেই ভাবধারা সঙ্গে সংঘাত হবে এবং সেখানে রাষ্ট্রের যে আসল চরিত্র, রাষ্ট্রের যে আপেক্ষিক স্বাতন্ত্র্য নেই, রাষ্ট্র বুর্জোয়া শ্রেণীর সঙ্গে যুক্ত, এই কথা বলে তুলে ধরেছেন গ্রামসি, ইটালির বিখ্যাত বিপ্লবী, বিখ্যাত তাত্ত্বিক ব্যক্তি। এই বক্তব্যের মধ্য দিয়ে গ্রামসি বলতে চাইছেন যে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, এটা পুঁজিবাদ যখন প্রথম সৃষ্টি হয়েছিল দেশে দেশে, কিছু কিছু দেশে, তখন রাষ্ট্র শ্রেণী শোষণের হিসাবে কাজ করেছে। কিন্তু আজকের শিল্পে উন্নত পুঁজিবাদী রাষ্ট্রগুলিতে পুঁজিপতি শ্রেণী কৌশল হিসাবে নিজস্ব ভাবধারা তৈরি করে যে ভাবধারা বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা করবে সেটা শ্রমজীবী শ্রেণীর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শ্রমজীবী শ্রেণী, শাসিত শ্রেণী সেটাকে ভালো বলে গ্রহণ করছে। তাই এই ক্ষেত্রে শ্রমজীবী শ্রেণীকে মার্ক্সবাদী হিসাবে আলাদা একটা ভাবধারা তৈরি করতে হবে, যে ভাবধারা হলো সর্বহারা শ্রেণীর ভাবধারা, যে ভাবধারা হলো সকল মানুষের ভাবধারা, যে ভাবধারা মুষ্টিমেয় শ্রেণী স্বার্থ রক্ষা করবে না, যে ভাবধারা উৎপাদনের উপকরণের মালিক শ্রেণীর স্বার্থ রক্ষা করবে না, যে ভাবধারা সকল মানুষের ভাবধারা হবে। এখানে শুধু ভিত নয়, অর্থনীতি ভিত নয়, এখানে ভাবধারার অর্থাৎ উপরিতলের গুরুত্বকে তিনি স্বীকার করেছেন, উপরিতলের গুরুত্বকে স্বীকার করেছেন গ্রামসি। তারপর সাম্প্রতিক কালে জার্মান মার্ক্সবাদী তারা পোলানাজ্জাসের বক্তব্য আমি আলোচনা করেছি, আলতুসের যে বক্তব্য, সেই বক্তব্যের বিরুদ্ধে বলেছে। অর্থাৎ পোলানাজ্জাস আলতুসের বিরুদ্ধে বলেছেন যে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য আছে। জার্মান দার্শনিক মার্ক্সবাদী হাবেরমাস তিনি বলছেন যে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য আছে। রাষ্ট্র বিভিন্ন ধরনের উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করছে। রাষ্ট্র আপাত দৃষ্টিতে বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা করছে না, তো রাষ্ট্রকে তারা ব্যবহার করছে। তাই হাবেরমাস বলছেন যে পুঁজিপতি শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব আছে, ক্রাইসিস আছে। উৎপাদনের উপকরণের মালিক পুঁজিপতি শ্রেণী, তারা একাধিক উৎপাদক শিল্পপতি, সব শিল্পপতির মধ্যে তাদের একতা নেই, ইউনিটি নেই, তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। আবার পুঁজিপতি শ্রেণীর মধ্যে বিভিন্ন সাব ক্লেন অর্থাৎ সাবগোষ্ঠী আছে, উপগোষ্ঠী আছে, যারা মাঝারি পুঁজিপতি, ছোট পুঁজিপতি, তাদের মধ্যে প্রতিযোগিতা আছে। তাই শ্রেণীগতভাবে তারা ঐক্যবদ্ধ হতে পারে না। তাই তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে। আর এই দ্বন্দ্বের সুযোগটাকে এই দ্বন্দ্বটাকে চেপে রাখার জন্যে তারা রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের কথা বলছে, রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের কথা বলছে। মার্ক্সবাদ রাষ্ট্রকে অস্বীকার করে না, মার্ক্সবাদ সর্বহারা রাষ্ট্রকে সমর্থন করে, মার্ক্সবাদ শ্রেণী রাষ্ট্রকে সমর্থন করে, কিন্তু এই শ্রেণীর মধ্যে
একাধিক গোষ্ঠী, একাধিক শ্রেণী থাকবে না, একটাই শ্রেণী, সর্বহারা শ্রেণী বা প্রলেতারি শ্রেণী। তাই পুঁজিবাদের সংকটের প্রেক্ষাপটে, পুঁজিবাদী ব্যবস্থাতে যেসব পৃথিবীতে আজকে তোমরা দেখতে পাচ্ছ, বিশ্বায়নের যুগে, নয়া উদারীকরণের যুগে, বেসরকারীকরণের যুগে একাধিক পুঁজিপতির মধ্যে বিরাট দ্বন্দ্ব, বিভিন্ন কোম্পানির মধ্যে দ্বন্দ্ব, কে কত বেশি বাজার দখল করবে। দেখো, উপনিবেশবাদ নেই, ভূখণ্ড দখল করে তারপরে রাজনৈতিক যে আধিপত্য বজায় রাখা বা আধিপত্য কায়েম করা, সেই পদ্ধতিটা দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে আর মানা হয় না, অন্তত প্রকাশ্যে। তাই নয়া ঔপনিবেশিক কৌশলে তারা ওই আধিপত্যটাকে বজায় রাখতে চাইছে, অর্থনৈতিক আধিপত্য বিস্তার করতে চাইছে। সেখানে দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চুক্তি হচ্ছে, পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক চুক্তি হচ্ছে, সামরিক চুক্তি হচ্ছে। সুতরাং এই যে চুক্তিগুলো হচ্ছে, এদের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আছে, কে কত বেশি অস্ত্র বিক্রি করবে, কে কত বেশি অস্ত্র কিনে সামরিক দিক থেকে উন্নত হবে। সুতরাং এই সমস্ত দেশের সাধারণ মানুষ, শ্রমিক শ্রেণী, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর দেশের মুষ্টিমেয় ব্যক্তি, তাদের সঙ্গে সরকারের একটা গাছছাড়া সম্পর্ক রয়েছে। প্রত্যেকটা রাষ্ট্র তার সার্বভৌমত্বকে বজায় রাখবার চেষ্টা করছে। তার জন্য প্রত্যেকটা রাষ্ট্র প্রয়োজনে অন্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে, প্রয়োজনে সহযোগিতা করছে, জাতীয় স্বার্থে সহযোগিতা করছে, আবার প্রয়োজনে যুদ্ধের আবহাওয়া তৈরি করছে, প্রয়োজনে যুদ্ধ করছে। তাই পৃথিবী আজকে যুদ্ধমুক্ত নয়। তার মানে হচ্ছে আজকে বিভিন্ন ক্যাপিটালিস্ট কান্ট্রির মধ্যে বিরাট দ্বন্দ্ব। হাবেরমাস এই কথা বলছে। পুঁজিবাদী ব্যবস্থা আজকে বিরাট সংকটের মধ্যে আছে। আভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন সংকট, আভ্যন্তরীণ ক্ষেত্রে সংকট মানে কি, পুঁজিপতি শ্রেণী উৎপাদন ব্যবস্থাকে উন্নত করতে আর উন্নত করতে পারছে না। তখন পুঁজিপতি শ্রেণী সেই দেশের শ্রমিকদের যে দাবি, অর্থনৈতিক দাবি, তার পূরণ করতে পারছে না। তখন শ্রমিকরা যখন অর্থনৈতিক দাবি পূরণ হবে না, শ্রমিকদের সংগ্রামটা এমনভাবে পরিচালিত হবে যে শুধু অর্থনৈতিক দাবি নয়, অর্থনৈতিক দাবি করতে হবে বেঁচে থাকার জন্য। যদি অর্থনৈতিক দাবি পূরণ না হয়, এবং এই অর্থনৈতিক দাবির সঙ্গে তাদের একটা ইডিওলজি থাকবে এবং রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে, এই একটা টার্গেট তাদের মধ্যে থাকবে। তাহলে সংগ্রাম তাদের একটা অর্থনৈতিক সংগ্রাম, মতাদর্শগত সংগ্রাম এবং রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য সংগ্রাম, অর্থাৎ রাজনৈতিক সংগ্রাম, অর্থনৈতিক, মতাদর্শ এবং রাজনৈতিক সংগ্রাম। এই যে পুঁজিবাদ আজকে বিভিন্ন দেশে যুদ্ধের আবহাওয়া, সন্ত্রাসবাদ সৃষ্টি করছে, সন্ত্রাসবাদ দমন করছে, সন্ত্রাসবাদ দমনের নামে পুঁজিপতিদের কোনো সবল দেশ দুর্বল দেশের উপর আধিপত্য বিস্তার করছে, মানবাধিকার রক্ষার নামে দুর্বল দেশের উপর সবল দেশ আধিপত্য বিস্তার করছে, অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে। আর অর্থনৈতিক আধিপত্য বিস্তার হয়ে গেলে সামরিক আধিপত্য বিস্তার করছে, রাজনৈতিক যে সার্বভৌমত্ব দুর্বল দেশের ক্ষুণ্ণ হতে চলেছে। আজকে হাবেরমাস এই কথা বলছেন যে পুঁজিবাদ বিরাট সংকটে। তাই আপেক্ষিক তত্ত্ব রাষ্ট্রের একটা ভূমিকা আছে ঠিকই, কিন্তু পুঁজি আপেক্ষিক তত্ত্ব এই ক্ষেত্রে রাষ্ট্রকে শ্রমিক শ্রেণী দখল করে নেবে, শ্রমিক শ্রেণীকে দখল করে নেবে। হাবেরমাস আরেকটা বিষয় বলেছে, উৎপাদন ব্যবস্থা উন্নত হতে হতে এমন একটা পর্যায়ে যাবে যে উৎপাদন আর বাড়বে না, তখন শ্রমিকদের দাবি পূরণ করতে পারে। এই পয়েন্টটা আমি এতক্ষণ আলোচনা করলাম। আরেকটি বিষয় হচ্ছে যে ক্যাপিটালিজমের ফলে, বিশ্বায়নের ফলে মানুষের চাহিদা ক্রমবর্ধমান, মানুষের জীবনযাত্রা পালনের জন্য, জীবনযাপনের জন্য দিনের পর দিন চাহিদা বাড়ছে। আজকে দারিদ্র্যের সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। খেতে পেল না, বাসস্থান নেই, শুধু সে দরিদ্র তা নয়, অন্ন বস্ত্র বাসস্থান, যার ভিত্তিতে দারিদ্র্যের সংজ্ঞা এক সময় ছিল,
ক্যাপিটালিজমে ছিল, কিন্তু ক্যাপিটালিজম সেই জায়গায় আজকে নেই। ক্যাপিটালিজম আজকে একটা উন্নত জায়গায় পৌঁছেছে। উন্নত জায়গায় পৌঁছেছে মানে কি, ক্যাপিটালিজম সকলের জন্য তা নয়। ক্যাপিটালিজম বা পুঁজিবাদ এটা কিছু মানুষের জন্য, আর সেই পুঁজিপতি শ্রেণী রাষ্ট্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তাই হাবেরমাস বলছেন যে এই জায়গায় শ্রমিক শ্রেণী তারা ঐক্যবদ্ধ হবে, তারা সচেতন হবে, তারা লড়াই করবে অর্থনৈতিক দাবির ভিত্তিতে, মতাদর্শকে তারা মেনে চলবে এবং তাদের মূল টার্গেট থাকবে রাজনৈতিক ক্ষমতা দখল করা। আর সেই রাষ্ট্র হবে একটা স্বতন্ত্র রাষ্ট্র। আর সেই রাষ্ট্রের যে স্বাধীনতা, সেই রাষ্ট্রের যে স্বাধীনতা মুষ্টিমেয় ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাহলে পুঁজিবাদ কোনো সময় পুঁজিবাদী রাষ্ট্র স্বতন্ত্রভাবে ভূমিকা পালন করে, আবার পুঁজিবাদী রাষ্ট্রে দেখা যায় যে পুঁজিপতি শ্রেণী তাদের পুঁজিপতি একাধিক গোষ্ঠীর মধ্যে তাদের দ্বন্দ্ব, মানুষের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে পারছে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যারা সর্বহারা শ্রেণী, প্রলেতারদের শ্রেণী, তাদেরকে উন্নত হতে হবে। পুঁজিবাদ আজকে বিভিন্ন মানুষের মধ্যে তাদের ঐক্য আনার ক্ষেত্রে যে বিজ্ঞানের উন্নতি, প্রযুক্তিবিদ্যার উন্নতি এগুলো করছে এবং উৎপাদন বাড়ছে। তারা মুনাফা বাড়ানোর জন্যই এখানে তারা এগুলো করে থাকে। প্রযুক্তিবিদ্যার উন্নতি, পরিবহন ব্যবস্থার উন্নতি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পুঁজিপতি শ্রেণী তারা নিজের স্বার্থেই কিন্তু এগুলো করছে। মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন যে পুঁজিবাদী ব্যবস্থাতে বুর্জোয়া শ্রেণী বা ক্যাপিটালিস্ট ক্লাস যে ভূমিকা পালন করেছে, অতীতে কোনো শোষক শ্রেণী এরকম ভূমিকা পালন করতে পারেনি। দাস সমাজের দাস মালিকরা, সামন্ত সমাজের সামন্তপ্রভুরা সমাজ বিকাশে, উৎপাদন ব্যবস্থার উন্নতিতে যে ভূমিকা পালন করেছে, পরিবহন ব্যবস্থার মধ্যে যে ভূমিকা পালন, তার তুলনায় হাজার হাজার গুণ বেশি ভূমিকা পালন করছে বুর্জোয়া শ্রেণী, ক্যাপিটালিস্ট ক্লাস। তাহলে এটা করছে যেমন, অন্যদিকে মানুষের ক্রমবর্ধমান চাহিদা বাড়ছে, সেই চাহিদা কিন্তু বুর্জোয়া শ্রেণী আর পূরণ করতে পারছে না। তখন বুর্জোয়া শ্রেণী তোমার কি করছে, রাষ্ট্রকে ব্যবহার করছে। আজকে উদারীকরণের যুগে, নয়া উদারীকরণের যুগে সীমিত রাষ্ট্রের ক্ষমতা, কাজের পরিধি কম ঠিকই, কিন্তু রাষ্ট্রকে শক্তিশালী তারা করেছে। তার কারণ রাষ্ট্র শক্তিকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তাহলে পুঁজিবাদ রাষ্ট্রের কাছে একটা বড় বিষয়, একটা হচ্ছে ব্যক্তি। দেখো, নয়া উদারীকরণে অর্থাৎ উদারনীতিবাদী তত্ত্বে বর্তমানে যেটা চলছে, সেখানে ব্যক্তি স্বাধীনতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যক্তিগত স্বাধীনতা আজকে রাষ্ট্রীয় ব্যক্তি জীবনে প্রবেশ করেছে। রাষ্ট্র ব্যক্তি জীবনে কর্তৃত্ব করছে, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা যেমন দিচ্ছে একদিকে, পুঁজিবাদী রাষ্ট্রের কাছে বড় প্রশ্ন এই ব্যক্তির স্বাধীনতাকে তারা যেমন গুরুত্ব দিচ্ছে, ব্যক্তির উপরে কঠোর নিয়ন্ত্রণ করছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে রিলেটিভ ইন্ডিপেন্ডেন্স থিওরি অফ ইন্ডিপেন্ডেন্স তত্ত্ব, অর্থাৎ রাষ্ট্রের যে স্বতন্ত্র তত্ত্ব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা জটিল বিষয়। যাই হোক, আমি আলোচনা করলাম, যতটা পেরেছি সহজভাবে তুলে ধরেছি। এখানে তোমরা মনে রাখবে অর্থনৈতিক ভিত মনে রাখবে, পরিকাঠামো মনে রাখবে, আর কয়েকজন থিঙ্কারের কথা বলেছি, থিঙ্কারদের কথাগুলো একটু সামাপ করে মনে রাখবে। হাবেরমাস একটা সাম্প্রতিককালে, আজকে কিন্তু পৃথিবীতে যুদ্ধ চলছে, এটা কিন্তু পুঁজিবাদের বিকাশের ফলে যুদ্ধ চলছে, ধর্মকে সামনে রেখে যুদ্ধ, কিন্তু আসলে কিন্তু অর্থনৈতিক আধিপত্য, ক্যাপিটালিস্টদের মধ্যে এই বিরোধ আসবেই। আর এই সুযোগে
সর্বহারা শ্রেণীকে সচেতন হতে হবে, সর্বহারা শ্রেণীকে আলাদাভাবে সংগঠিত হতে হবে এবং সর্বহারা শ্রেণীকে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে এবং রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। পৃথিবীতে যেসব দেশ নামমাত্র সর্বহারা শ্রেণীর মাধ্যমে ক্ষমতা এসছেন, লেনিনের কথাই বলি, সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে, কিন্তু সেখানে তো কৃষিজীবীর সংখ্যা বেশি ছিল, শিল্পায়ন ঘটেনি, সমাজতান্ত্রিক অর্থনীতিতে কৃষিভিত্তিক অর্থনীতি, সেখানে ক্যাপিটালিস্টদের এগেনস্টে শ্রমিক সংগঠিত করে বিপ্লব হয়নি। তাই ও রাষ্ট্র কিন্তু সর্বহারা শ্রেণীর রাষ্ট্রে পরিণত হতে পারেনি। তো আমরা সোভিয়েত ইউনিয়নের সংবিধানের বৈশিষ্ট্যেই আমরা আলোচনা করলে দেখতে পাবো যে স্ট্যালিন যে সংবিধান তৈরি করেছেন 1936 সালে, সেটা কৃষক শ্রমিক শ্রেণীর রাষ্ট্র তিনি ঘোষণা করেছিলেন। আর ব্রেজনেভ যখন বলছেন যে আমরা সাম্যবাদের কাছে পৌঁছে গেছি, তখন উনি 1978 সালে ঘোষণা করেছিলেন যে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে তোমার হোল পিপল অফ দি স্টেট, অর্থাৎ কৃষকও না, শ্রমিকও না। কিন্তু এই সবই হচ্ছে একটা কি বলবো গল্প, আসলে উন্নতি হয়নি। আসলে শ্রমিক শ্রেণীর কে সংগঠিত করার নামে সে দেশের রাষ্ট্রনেতারা পুঁজিবাদী বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করেছেন এবং ব্যক্তিগত স্বার্থে অর্থাৎ সমষ্টিগত স্বার্থের পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানাকে ধরে রাখতে পারেনি। উৎপাদন ব্যবস্থা ফল করেছে, অর্থনৈতিক সংকট এবং সমাজতন্ত্র ভেঙে গেছে। তাই ওখানে সমাজতান্ত্রিক রাষ্ট্রের যে প্রকৃত সমাজতান্ত্রিক রাষ্ট্র, সর্বহারা শ্রেণীর রাষ্ট্র, প্রলেতারিয়েট শ্রেণীর রাষ্ট্র, সেটা কিন্তু গড়ে উঠতে পারেনি। তাই হাবেরমাস বলছেন যে আজকে পুঁজিবাদ বিরাট সংকটের মুখে পুঁজিবাদী দেশগুলো হানাহানি, আমরা বাস্তবেও দেখতে পাচ্ছি পুঁজিবাদী দেশগুলো কিন্তু আজকে হানাহানি করছে, যুদ্ধ করছে। ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া একদিকে, অন্যদিকে আমেরিকার নেতৃত্বে ন্যাটো 30টা দেশ মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সহযোগিতা, অস্ত্র দিয়ে সহযোগিতা বিভিন্নভাবে তাহলে এই যুদ্ধ কিন্তু চলছে। আজকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ তোমার যুদ্ধ করছে। এখানে ধর্মীয় সন্ত্রাসবাদের নাম দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আসলে এগুলো মার্ক্সবাদ অনুযায়ী ক্যাপিটালিজমের সংকট, এই কথা বলেছেন হাবেরমাস। সুতরাং হাবেরমাসের দৃষ্টিভঙ্গিটা সত্যি অনেকটাই গ্রহণযোগ্য এবং তবে এই কথা যে চূড়ান্ত এই কথা বলা যাবে না, তার কারণ রাষ্ট্র স্বতন্ত্রভাবে ভূমিকা পালন করতে পারেনি। সোভিয়েত ইউনিয়নে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র, আজকে চীনের যে রাষ্ট্র, সেটা ক্যাপিটালিস্টদের দ্বারা প্রভাবিত হচ্ছে, নামী সমাজতন্ত্র। এবং উত্তর কোরিয়ার যে রাষ্ট্র ব্যবস্থা, সেটাও কিন্তু শ্রমজীবী রাষ্ট্র নয়। আবার ভিয়েতনামের যে বর্তমান সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেটাও কিন্তু পুরোপুরি সর্বহারা বা প্রলেতারিয়েট শ্রেণীর রাষ্ট্র নয়। তাই রাষ্ট্রের স্বাতন্ত্র্য আসলে শ্রেণীগত স্বার্থে ব্যবহার হয় রাষ্ট্র, এটা স্বাতন্ত্র নয়। আজকে মার্ক্সবাদ অনুযায়ী যদি রাষ্ট্র গড়ে ওঠে, সেটা হলো প্রলেতারিয়েতের রাষ্ট্র, সেটাও শ্রেণীগত। তবে এই শ্রেণীর মধ্যে আর অন্য কোনো শ্রেণী থাকবে না, অন্য কোনো উপক্লাস থাকবে না, একটাই মাত্র শ্রেণী, খেটে খাওয়া মানুষ। অর্থাৎ এই রাষ্ট্র একটা শ্রমজীবী রাষ্ট্রে পরিণত হবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করব।